শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিছে, তখন কালো শক্তি পিছনে ছিল, ছেলেরা সামনে ছিল। 5ই আগস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য রক্ত দিছি? এই দেশ আমরা পরিবর্তন করবো। কি পরিবর্তন করবো? 72-এর সংবিধান থাকবে না। মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, মুক্তিযুদ্ধ ছিল 47 এবং 24। মুক্তিযুদ্ধ ছিল গন্ডগোল। ইন্ডিয়া ষড়যন্ত্র করে আমাদের দেশ ভাঙছে, কাজে আমরা পাকিস্তানে ফিরে যাব। 3-4 জেনারেশন নষ্ট করে দিল কে? যাকে আমরা মনে করেছিলাম বাংলার মহান সন্তান জনাব মোহাম্মদ অধ্যাপক ইউনূস। উনি সমস্ত জিনিসটাকে সর্বনাশ করলেন। আজকে যাকতো তারা কলেজ ইউনিভার্সিটি যেখানে যায় এখানেই গণপিটুনি খাবে। একদিনে ডাক দিলে যেখানে 60 লাখ লোক হইতো এখন 60 জন লোক হয় না। কারণটা হলো এখন বুঝতে পারছে এই ছেলেগুলো নেতা ছিল না, তারা ছিল অভিনেতা। বন্ধুরা, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে এমন কিছু চলছে যার উপর শুধু ঢাকা ও নয়াদিল্লি নয়, চীন ও পাকিস্তানও ক্রমাগত নজর রাখছে। বিষয়টি শুধু শেখ হাসিনাকে নিয়ে নয়, বিষয়টি এমন একটি সিদ্ধান্তের যা আগামী কয়েক মাসের মধ্যে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত এমন কি হলো যে শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের পর বাংলাদেশ সরকারের অবস্থান আরও কঠোর হতে দেখা যাচ্ছে। ঢাকা আসলে ভারতের কাছে কি চায়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের উপর কি কোনো ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, নাকি নয়াদিল্লি ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? এর পাশাপাশি চীনের প্রতিটি কার্যকলাপের উপরও নজর রাখা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানও এই পুরো ঘটনা প্রবাহের উপর তীক্ষ্ণ নজর রাখছে। স্থানীয় সময় সকাল 9টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরও প্রবেশ করে রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনের 4 কোর্ট তখন সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশের সরকার প্রধানকে বরণ করে নিতে। প্রথমেই শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই প্রতিবেশী দেশের নেতা কুশল বিনিময় করেন। দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করব, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন এই ধরনের রাজনৈতিক ভিডিও সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। এই 5ই আগস্টের ভিতরে এই যে কালো শক্তি তাদের ছিল যে গণতন্ত্রের নামে স্লোগানকে, এমনকি এই সব মুনাফেকের বাচ্চারা এবং মুনাফেকের দল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল গান গাইছে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধের গান গাইছে, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিছে। তখন কালো শক্তি পিছনে ছিল, ছেলেরা সামনে ছিল। 5ই আগস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য রক্ত দিছি? এই দেশ আমরা পরিবর্তন করব। কি পরিবর্তন করব? 72-এর সংবিধান থাকবে না। মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, মুক্তিযুদ্ধ ছিল 47 এবং 24। মুক্তিযুদ্ধ ছিল গন্ডগোল। ইন্ডিয়া ষড়যন্ত্র করে আমাদের দেশ ভাঙছে, কাজে আমরা পাকিস্তানে ফিরত যাব। 3-4 জেনারেশন নষ্ট করে দিল কে? যাকে আমরা মনে করেছিলাম বাংলার মহান সন্তান জনাব মোহাম্মদ অধ্যাপক ইউনূস। উনি সমস্ত জিনিসটাকে সর্বনাশ করলেন। আজকে যাকতো তারা কলেজ ইউনিভার্সিটি যেখানে যায় এখানেই গণপিটুনি খাবে। একদিনে ডাক দিলে যেখানে 60 লাখ লোক হইতো এখন 60 জন লোক হয় না। কারণটা হলো এখন বুঝতে পারছে এই ছেলেগুলা নেতা ছিল না, তারা ছিল অভিনেতা। তাদেরকে দিয়ে অভিনয়টা করাইছে কে? ওই যে সিরাজউদ্দৌলা সিনেমা হইলে পরে এটা ডাইরেক্টর থাকে, পরিচালক থাকে খান আতাউর রহমান আতা। উনি আনোয়ার হোসেনরে বানায় সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যা বলার জন্য। সিনেমা যখন দেখায় তখন মানুষ মনে করে আনোয়ার হোসেন বুঝি সিরাজউদ্দৌলা, কিন্তু আসলে আনোয়ার হোসেন তো সিরাজউদ্দৌলা না, সে অভিনয় করতেছে। এই ছেলেগুলাও নেতার অভিনয় করছে এবং নেতার অভিনয় করছে বলে এই ছেলেগুলা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে জোড়া। এদের একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ তুতু দেয়, ঘৃণা করে, প্রত্যেকটা এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া গাছ ফুলে জোড়া। এদের একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ তুতু দেয়, ঘৃণা করে, প্রত্যেকটা এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমন ভাবে খাবে, তারা রাস্তায় পড়ে থাকবে, কুকুরের সাথে কেউ টেনেও তুলবে না। যে ছেলেগুলোকে একসময় মনে করতো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের আজকের প্রজন্ম, সেই ছেলেগুলোর সঙ্গে এখন ভাদ্র মাসের ওই যে রাস্তায় যে কুকুর পরে থাকে এদের তুলনা হয়। এরা তো ধ্বংস করে দিচ্ছে। যাদের 100 টাকা ছিল না এখন 100 কোটি টাকা আছে। যারা 10 টাকা দিয়ে গাড়ি চলতে পার, রিক্সায় চলতে পার, বাসে চলতে পারতো না, তাদের এখন 100 কোটি টাকা আছে। এদের ডাকে এখন আর 2000 লোক জমা করা দেয়। হ্যাঁ, তবে ওই যে কালো শক্তি আছে প্রতি শুক্রবারে মসজিদ থেকে বের হয়, আল্লাহর নামকে যারা অপবিত্র করতেছে, আল্লাহর মসজিদ থেকে বের হয়ে যারা মুনাফিকের স্লোগান দেয়, সেই কালো শক্তি, তাদের একটা শক্তি আছে, মিছিলের শক্তি, কিন্তু সেই শক্তি কিন্তু লিমিটেড। আজকে যদি 10,000 বাইর হয়, আগামীকালে 10,000, পরশুও 10,000, 10,000 এক হবে না। কারণ তাদের শক্তিটাকে তারা অর্থ, বিত্ত, আরো অনেক কিছু দিয়ে এটা সৃষ্টি করতে হয়। এটা জনশক্তি না, এই শক্তিটা হলো স্বার্থবাদী শক্তি এবং একটা কায়েমী শক্তি, যে শক্তিটা মনে করে জিতলে গাজী হবে, মরলে শহীদ হবে। এই স্বপ্ন তাদেরকে দেখানো, কিন্তু সবটা ব্যাপার মিথ্যা। বন্ধুরা, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে এমন কিছু চলছে যার উপর শুধু ঢাকা ও নয়াদিল্লি নয়,
চীন ও পাকিস্তানও ক্রমাগত নজর রাখছে। বিষয়টি শুধু শেখ হাসিনাকে নিয়ে নয়, বিষয়টি এমন একটি সিদ্ধান্তের যা আগামী কয়েক মাসের মধ্যে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত এমন কি হলো যে শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের পর বাংলাদেশ সরকারের অবস্থান আরও কঠোর হতে দেখা যাচ্ছে। ঢাকা আসলে ভারতের কাছে কি চায়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের ওপর কি কোনো ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, নাকি নয়াদিল্লি ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? এর পাশাপাশি চীনের প্রতিটি কার্যকলাপের উপরও নজর রাখা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানও এই পুরো ঘটনা প্রবাহের উপর তীক্ষ্ণ নজর রাখছে। অর্থাৎ এই বিষয়টি এখন আর শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। তাহলে সাউথ ব্লকে এই ইস্যু নিয়ে আসলে কি চিন্তাভাবনা চলছে? ডিসেম্বর পর্যন্ত এমন কি হতে পারে যার আলোচনা এখন থেকেই শুরু হয়ে গেছে? আসুন পুরো ঘটনা প্রবাহটি শুরু থেকে বোঝা যাক। তার আগে দয়া করে আমাদের পেজটি ফলো করে নিন। এতে আপনাদের 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। এখন সবার আগে বোঝা যাক যে পুরো বিতর্কটি আসলে কোথা থেকে শুরু হলো। গত কিছুদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে একটাই দাবি বারবার করা হচ্ছিল, শেখ হাসিনাকে ভারত ফেরত দিক। সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার, বিরোধী দল এবং আদালতের পক্ষ থেকে আলাদা আলাদা স্তরে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে শেখ হাসিনাকে ঢাকা এনে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হোক। কিন্তু ভারত শুরু থেকেই এই পুরো বিষয়ে কোনো তাড়াহুড়ো দেখায়নি। নয়াদিল্লির না তো এই দাবিগুলোর ওপর প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে, আর না চাপের মুখে পড়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে। এখন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ভারতের অবস্থান আগের চেয়েও বেশি পরিষ্কার হয়ে গেছে। বার্তাটি একেবারেই স্পষ্ট। বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। ভারতের বিশ্বাস যে রাজনৈতিক দাবি, বিবৃতি বা নোটিশের ভিত্তিতে কোনো ব্যক্তির প্রত্যর্পণ করা ঘন না। এর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এখানেই এই পুরো বিষয়ের সবচেয়ে সংবেদনশীল দিকটিও সামনে আসে। নয়াদিল্লির মনে হচ্ছে যে বর্তমান রাজনৈতিক আবহে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আইনি পদক্ষেপ নিয়ে অনেক গুরুতর প্রশ্ন উঠতে পারে। যদি এমন পরিবেশে তাকে ফেরত পাঠানো হয়, তবে নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই কারণেই ভারত আপাতত এই বিষয়ে অত্যন্ত সতর্ক এবং আইনি ভিত্তির ওপর ভর করে এগোতে চাইছে। তবে এরই মধ্যে এই পুরো ইস্যুতে বাকযুদ্ধ হঠাৎ করেই অত্যন্ত তীব্র হয়ে উঠেছে। সবার প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান সামনে আসেন। তিনি দাবি করেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। কথা এখানেই শেষ হয়নি। তিনি শেখ হাসিনাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে যদি তার নিজের নির্দোষ হওয়ার উপর ভরসা থাকে, তবে বাংলাদেশে ফিরে আদালতে তা প্রমাণ করুন। বিশ্বের সবচেয়ে বড় আইনজীবীদেরও সাথে নিয়ে আসুন। কিন্তু যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। এই মন্তব্যের পর শেখ হাসিনাও দেরি না করে জবাব দেন। তিনি পরিষ্কার বলেন যে বাংলাদেশে নিরপেক্ষ বিচারের কোনো আশা তিনি দেখেন না। তার বক্তব্য ছিল যে বিষয়টি এখন আর শুধু আদালত পর্যন্ত সীমাবদ্ধ নেই, বরং তার জীবনের নিরাপত্তাহীনতার চিন্তাও রয়েছে। এমনকি তিনি এও বলে দেন যে সবচেয়ে শক্তিশালী আইনি সুরক্ষাও তাকে নিরাপদ রাখতে পারবে না। কিন্তু আসল শোরগোল তখন শুরু হয় যখন রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্পূর্ণ ভিন্ন একটি ইঙ্গিত দেন। তিনি বলেন যে পরিস্থিতি অনুকূল হলে তিনি এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই বছরের ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতের সামনে হাজির হতে প্রস্তুত। ঢাকার পক্ষ থেকে এর প্রতিক্রিয়া আসতে খুব বেশি সময় লাগেনি। বাংলাদেশের প্রধান কৌশলী স্পষ্ট জানিয়ে দেন যে সরকার ডিসেম্বরের জন্য অপেক্ষা করার মেজাজে নেই। তার মতে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের আদালতের সামনে হাজির হওয়া উচিত। বার্তাটি একেবারেই পরিষ্কার ছিল। সরকারের মতে তিনি স্বেচ্ছায় ফিরুন বা প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে আনা হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা অবিলম্বে শুরু হবে। সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাকে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ বিষয়টি এখন আর শুধু প্রত্যর্পণের মধ্যে সীমাবদ্ধ নয়, উভয় পক্ষই খোলাখুলিভাবে নিজেদের কৌশল ও উদ্দেশ্য বিশ্বের সামনে তুলে ধরছে, যার ফলে আগামী মাসগুলোর রাজনীতি আরও আকর্ষণীয় হতে চলেছে বলে মনে হচ্ছে। এখন এই বিষয়টি আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, দুই দেশের মধ্যে সরকারি স্তরেও এই ইস্যুটি এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন সেখানকার সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে এবং এই লক্ষ্যে প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে। যদিও তিনি এও বলেছেন যে এই পুরো বিতর্কের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়া উচিত নয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়ায়, যখন একদিকে ঢাকা ক্রমাগত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছে, আর অন্যদিকে ভারত এখনও পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছে, তখন শেষ পর্যন্ত সামনের পথ কিভাবে বেরোবে? এর মধ্যে ভারতের পক্ষ থেকেও পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট করে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে প্রত্যর্পণের অনুরোধ ভারত পেয়ে গেছে, কিন্তু শুধুমাত্র অনুরোধ পাওয়ার মানে এই নয় যে কাউকে সাথে সাথে হস্তান্তর করা হবে। তিনি পুনরাবৃত্তি করেছেন যে প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার বিষয় এবং প্রতিটি দিক খতিয়ে দেখার পরই কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অর্থাৎ আপাতত নয়াদিল্লি কোনো ধরনের তাড়াহুড়োর ইঙ্গিত দিচ্ছে না।
অন্যদিকে শেখ হাসিনাও ক্রমাগত নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা বলছেন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতায় ফেরা নয়, তার মতে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করাই তার অগ্রাধিকার। পাশাপাশি তিনি এও বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। এখন এই পুরো বিষয়ের পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখ হিসেবে 30 সেপ্টেম্বরকে ধরা হচ্ছে, যখন শেখ হাসিনার সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ আগামী কয়েক মাস শুধু আইনি নয়, রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখার বিষয় হলো যে ভারত তাদের বর্তমান অবস্থানে অনড় থাকে নাকি আগামী পরিস্থিতি এই পুরো বিষয়টিকে নতুন কোনো দিকে নিয়ে যায়। স্থানীয় সময় সকাল 9টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরও প্রবেশ করে রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনের ফোর কোর্ট তখন সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশের সরকার প্রধানকে বরণ করে নিতে। প্রথমেই শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই প্রতিবেশী দেশের নেতা কুশল বিনিময় করেন। এরপর লাল গালিচায় হেঁটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাদন মঞ্চে পৌঁছালে বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। শেখ হাসিনার সম্মানে দেয়া হয় গান স্যালুট। ভারতীয় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী মার্চ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মঞ্চে ফিরে এলে নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অভিবাদন গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বক্তব্য রাখেন। দ্বিপাক্ষিক আলোচনায় শুধু দুই দেশ নয়, দক্ষিণ এশিয়া অঞ্চলের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দুই বন্ধু রাষ্ট্র কাজ করবেন বলে আশাবাদ তার। We have friendly relationship and we are cooperating with each other. So our main focus is poverty alleviation, economic emancipation. So with all these issues, I feel that our two countries we can work together so that people not only India, Bangladesh and also the South Asian people, they can get better life. That is our main focus. রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে আবারও গাড়ি পর্যন্ত এসে বিদায় জানান মোদী। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।